ওদিকে মন্ত্রী মশাই রাজ্যের এমন বিপদের খবর শুনে তো মহা উল্লাস করতে থাকে। আমি তো ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি এসব ঘটবে। কিন্তু আমি তো ভেবেছিলাম এতদিন যা মনে মনে ভাবছি সেটা কখনোই সম্ভব হবে না, কিন্তু অবশেষে তো সেটাই সম্পন্ন হয়ে গেল। ওদিকে তো আমি বেশ আগে রাজকুমার প্রতাপের দিদিমার কানে গিয়ে এই রূপনগর রাজ্যের বিরুদ্ধে বিষ ঢেলে দিয়েছি, আর সে সঠিক সময়ের মধ্যে তার সিদ্ধান্ত নিয়ে তার শত্রু সেনাদেরকেও এই রাজ্যে পাঠিয়ে দিয়েছে। এখন মহারাজ কি করবেন আপনি? আপনার রাজপুত্র তো নিজের বউয়ের শোকে পিছু পিছু রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গেছে, আর আপনি আপনি এখন একা হয়ে গেছেন। আর একা এত বড় যুদ্ধ আপনি কি করে সামাল দিবেন বলুন তো? আর আমি তো আপনার পাশেই থাকবো না। আর রইল বাকি কয়েকজন সৈন্যদের কথা। বেশ কিছু সৈন্য তো আমি আগে থেকেই হাত করে রেখেছি, কেউ আপনার বিপদে তারা পাশে দাঁড়াবে না। আর বাকি কয়েকজন সৈন্য আছে মাত্র, তাদেরকে দিয়ে আপনি কোনোভাবেই আপনি রাজরক্ষা করতে পারবেন না। আর তাই তো এবার আপনাকে নিঃস্ব হয়ে যেতে হবে। আমাকে আর আমার মেয়েকে কষ্ট দেওয়ার ফল কি হয় এবার হাড়ে হাড়ে বুঝতে পারছেন তো মহারাজ। অনেক সুযোগ দিয়েছিলাম আপনাকে, আপনার ওই ফুলকুমারীকে পেয়ে আমার মেয়েকে দিনের পর দিন কষ্ট দিয়ে গেছেন, আর এবার তার প্রতিশোধ নিলাম আমি। কিন্তু আমার উর্মিমালা কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। ওকে তো এত বড় খুশির খবর জানাতে হবে। ওদিকে রাজকুমার চন্দ্রকুমার হঠাৎ একটি গায়েবী কণ্ঠ শুনতে পায়। সাবাস রাজকুমার চন্দ্রকুমার, সত্যি তোমার সাহসের প্রশংসা না করে পারছি না। তুমি একবার এই শক্তি থেকে আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে ছিটকে পড়লে, দ্বিতীয়বার তুমি তোমার শক্তি খাটিয়ে শক্তির আঘাত সহ্য করলে, আর তৃতীয়বারও তুমি একইভাবে তোমার ভালোবাসার শক্তি জাগিয়ে এই জাদু শক্তির আঘাত থেকে নিজের শরীরে ধারণ করলে। আমি সত্যি তোমার ভালোবাসার শক্তি দেখে মুগ্ধ হয়েছি। তবে তুমি এখন চাইলে ওই শুভ্র পদ্মটি এখান থেকে নিয়ে যেতে পারো। আমি শুভ্র পদ্মটি এখান থেকে নিয়ে যেতে পারবো, কিন্তু আমি এটা বুঝলাম না যে আমি পরপর দুটি বাধা অতিক্রম করলাম, কিন্তু এখন পর্যন্ত তো আমি আমার তৃতীয় বাধার সম্মুখীন হলামই না। আর তৃতীয় বাধা না পেরিয়ে আমি কি করে ওই শুভ্র পদ্মকে নিয়ে যেতে পারি? সত্যি রাজকুমার, আমি তোমার কথায় মুগ্ধ হলাম। তুমি তৃতীয়বার বাধার জন্য এখনো অপেক্ষা করে যাচ্ছ, কিন্তু তুমি হয়তো বুঝতে পারোনি এই তো কিছুক্ষণ আগে যে শক্তি তোমার উপর আঘাত করেছিল, তুমি তোমার ভালোবাসার শক্তি দিয়ে সেই শক্তিকে পরাজিত করেছো। আর এটাই তো তোমার তৃতীয়বার ছিল। তুমি তোমার তৃতীয় বাধাটিও ভাঙতে পেরেছো রাজকুমার। সত্যি সত্যি বলছো? আমি আমার তৃতীয় কথাটি অতিক্রম করতে পেরেছি? আমি তো ভাবতেই পারিনি। হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমার তৃতীয় বাধা, যার নাম ছিল ভালোবাসার শক্তি। তবে আজ আমার ভালোবাসার সত্যি জয়ী হয়েছে, আর তাই একটু দেরি না করে এই শুভ্র পদ্মটিকে আমি এখান থেকে নিয়ে চলে যাব। এরপর রাজকুমার আর একটু দেরি না করে সেই শুভ্র পদ্মটি হাতে তুলে নেয়, আর সে রওনা দেয় ফুলকুমারীর কাছে যাওয়ার উদ্দেশ্যে। ওদিকে অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরও গ্রামের লোকজনেরা কিছুতেই সেই কুটির ছেড়ে কোথাও যায় না। তারা ঠায় সেই কুটিরের বাইরেই দাঁড়িয়ে থাকে, আর রাজকুমার পাহারা দিতে থাকে যেন সে কোথাও পালিয়ে যেতে না পারে। শোনো, যতই যাই হোক না কেন, আমরা কিন্তু কিছুতেই কুটির ছেড়ে কোথাও যাব না। ওই মেয়েটি ফিরে আসা পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করব। না হলে ওই রাজকুমার এখান থেকে পালানোর একটা না একটা চেষ্টা করবেই, আর সেটা কিন্তু আমরা কিছুতেই হতে দেব না। হ্যাঁ, সেটা তো বটেই, সেটা তো বটেই। লাগলে আমরা গ্রাম থেকে আরো 10 জন জড়ো করে নিয়ে আসবো, তারপরও এখানে দাঁড়িয়ে থাকবো। এত বড় অনাচার বলে কথা, এর শাস্তি তো ওদেরকে পেতেই হবে। হ্যাঁ, আমরা যেহেতু এই কাজে একবার নেমেছি, এটা সম্পূর্ণ না করে আমরা কিছুতেই এখান থেকে যাব না। প্রয়োজন হলে না খেয়ে দিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেব, তাদের একটা হেস্তনেস্ত করেই সারবো। আর তাছাড়া
ওই মেয়ে কি ভেবেছে কি ও নিজের কুটিরে ফিরবে না, তাই তো? আমরাও খুব ভালো করেই জানি রাতের অন্ধকারে ঠিক ও এই কুটিরে এসে হাজির হবে। ওদিকে রাজকুমার প্রতাপ ছটফট করতে থাকে কিভাবে সেই কুটির থেকে বের হবে সেটা নিয়ে। না না, আর পারছি না, এবার বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সারাটা দিন ধরে এভাবে আমি এই গ্রামের লোকজনের কাছে নজরবন্দি হয়ে আছি, আর আমি একজন এত বড় রাজ্যের রাজকুমার হয়েও সেটা সহ্য করে নিয়েছি। না না, এটা কিছুতেই হতে পারে না। কিন্তু কি করব আমি? আমার হাতে তো এখন কিছুটি নেই। আমি তো চাইলেও বোঝাতে পারবো না। কতবার ওদেরকে বোঝানোর চেষ্টা করলাম, কোনোভাবেই ওরা মানতে চাইছে না। আর তাছাড়া ওই পরীকেও তো আমার বিবাহ করা সম্ভব নয়। আমি এক কাজ করি, আমি বরং সন্ধ্যার পর পর্যন্ত অপেক্ষা করব। আর সন্ধ্যা নামলেই চারদিকটা অন্ধকার হয়ে যাবে, আর সেই অন্ধকারের মধ্যেই আমাকে যে করেই হোক এখান থেকে পালিয়ে যেতেই হবে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, ওই পরী নামের মেয়েটি হঠাৎ করে এভাবে কোথায় গেল, আর এতটা সময় পেরিয়ে যাওয়ার পরও কেন এখানে ফিরে আসছে না সে? ওদিকে ফুলকুমারীর শরীরের রং পরিপূর্ণভাবে কালো রূপ ধারণ করে, আর এটা দেখে তো সাধু বাবা ভীষণ ভয় পেয়ে যায়। এ কি দেখছি আমি? ফুলকুমারীর শরীর তো পরিপূর্ণ কালো বর্ণ ধারণ করেছে। না না, এটা কিছুতেই পারে না। ফুলপরি, এবার সব কিছু শেষ হয়ে গেল। সব আশা ভরসা সব শেষ হয়ে গেল। ফুলকুমারীর শরীর পরিপূর্ণ কালো বর্ণ ধারণ করেছে, আর তাই শরীরের মধ্যে কোনো প্রাণ অবশিষ্ট নেই। সে যে মৃত্যুবরণ করেছে। না না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। ফুলকুমারী প্রাণ এভাবে চলে যেতে পারে না সাধু বাবা। ফুলপরি, আমাদের যে আর কিছু করার নেই। যেটা ঘটেছে সেটা এখন আমাদের মেনে নিতেই হবে। তুমি এবং রাজকুমার চন্দ্রকুমার ফুলকুমারীকে বাঁচাতে ব্যর্থ হয়েছ, আর তাই আর ওই অশুভ শক্তি এভাবে জিতে গেল। না না সাধু বাবা, এভাবে এভাবে অশুভ শক্তি জিতে যেতে পারে না। শুভ শক্তির কাছে অশুভ শক্তি জিতে গেলে তো পৃথিবীর সব কিছু মিথ্যে হয়ে যাবে, যেটা কেউ কখনো কল্পনাও করতে পারে না। আমাকে ক্ষমা করে দিও ফুলপরি। আমি ফুলকুমারীর জন্য কিছুটি করতে পারলাম না, কিচ্ছুটেই না। ওদিকে রাজকুমার চন্দ্রকুমার আর একটু দেরি না করে দ্রুত গতিতে চলতে থাকে ফুলকুমারীর কাছে আসার জন্য। সেই কখন থেকে হেঁটেই চলেছি, কিন্তু কিছুতেই যেন পথ শেষ হচ্ছে না। মনে হচ্ছে পথ যেন আরো বিশাল হয়ে গেছে। আমি কখন আমার ফুলকুমারীর কাছে গিয়ে পৌঁছাবো, আর কখনই বা ওই শুভ্র পদ্ম নিয়ে আমার ফুলকুমারীকে সুস্থ করব। হে বিধাতা, তুমি আমাকে শক্তি দাও, আমি যেন খুব তাড়াতাড়ি খুব অল্প সময়ের মধ্যে আমার ফুলকুমারীর কাছে পৌঁছে যেতে পারি। এ কথা বলে রাজকুমার চন্দ্র এগিয়ে যেতে থাকে, আর সে খুব তাড়াতাড়ি ফুলকুমারীর কাছে পৌঁছে যায়। আর সেখানে গিয়ে দেখতে পায় ফুলকুমারীর শরীর পরিপূর্ণ কালো বর্ণ ধারণ করেছে, আর সে অচেতন হয়ে ওভাবেই পড়ে আছে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।